মেয়াদ শেষ হয়েছে অন্তর্বর্তী সরকারের। ইতোমধ্যেই অভিযোগ উঠেছে বিভিন্ন দুর্নীতির শাস্তি থেকে বাঁচতে দেশ থেকে পালাতে মরিয়া হয়ে পড়েছে ওই সরকারের শীর্ষ পর্যায়ে কাজ করা অনেকেই। এমনকি জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত ছাত্র নেতাদের নিয়েও উঠেছে এমন প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের একাধিক সাবেক উপদেষ্টা এবং উপদেষ্টা পদমর্যাদার অনেকের বিরুদ্ধেই এখন পর্যন্ত সরাসরি অভিযোগ উঠেছে ইতোমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা। সাবেক প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী দেশ ছেড়ে সিঙ্গাপুরে চলে গেছেন এমন অভিযোগ রয়েছে। একইভাবে প্রধান উপদেষ্টার সাবেক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরীও দেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক সাবেক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বও কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়ে দেশের বাইরে পালিয়ে গেছেন এমন গুঞ্জন রয়েছে জোরেশোরেভাবেই। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত মাহদি হাসান সম্প্রতি ভারত হয়ে ইউরোপে পাড়ি জমানোর সময় দিল্লি বিমানবন্দরে হেনস্থার শিকার হন, যা তিনি ভিডিও বার্তায় নিজেই জানান। অনেকেই বলছেন অপরাধের শাস্তি থেকে বাঁচতেই ইউরোপে পাড়ি জমাতে চেয়েছেন মাহদি। এখানে আমাকে প্রায় 40 মিনিটের মতো আমাকে পুলিশ কাস্টডিতে আটকে রাখা হয়েছিল। আমাকে খুবই বাজে আমার সাথে অ্যাপ্রোচ করা হয়েছে এবং তারা আমাকে জেলে দিতে চেয়েছিল। আই ডোন্ট নো আমি কি করেছি। মূলত বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী কিংবা ছাত্রনেতাদের দেশের বাইরে যাওয়ার বিষয়টি সামনে এসেছে দুর্নীতিকে ঘিরে। বর্তমান সময়ে এসব উপদেষ্টাদের অনেকের বিরুদ্ধেই ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এদের মধ্যে অন্যতম সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল। জানা গেছে উপদেষ্টা থাকাকালীন সময়ে হাজার কোটি টাকার ওপরে দেশের বাইরে পাচার করেছেন তিনি। আরও অভিযোগ রয়েছে তার স্ত্রী শিলা আহমেদ এসব দুর্নীতির টাকার ক্যাশিয়ার ছিলেন। এমনকি শিলা আহমেদের অনুমতির বাইরে কোনো ফাইলে হাত দিতেন না আসিফ নজরুল, এমন কানাঘোষাও রয়েছে। জুলাই আন্দোলনের বিভিন্ন মামলার চিহ্নিত আসামি এবং আওয়ামী দালালদের জামিনের পথ মসৃণ করে প্রচুর টাকা হাতিয়ে নিয়েছেন আসিফ নজরুল, এমন অভিযোগ উঠেছে হরহামেশাই। আসিফ নজরুলের পথদর্শা কেন না হয় ঘুষ খায়, ঘুষ খাওয়া না খাইলে হয় কেন এইটা কোনো অ্যাকশন নেয় না। ও তো রাজপথে ছিল একদিন, ও তো আমাদের মতো এরকম রাস্তায় ছিল। ওর কি কথা মনে নাই? কেন এখন এই কাজ ঠিকঠাক ভাবে করে? আর কত কোটি টাকা খাইছে। এই যে এই আসামিরা এখন ছাইরা দেয়, আসামিদের জামিন দেয় কেন? কি কারণ? অন্যদিকে অন্তর্বর্তী সরকারের সাবেক আরেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধেও রয়েছে একাধিক অভিযোগ। এর মধ্যে একটি পলিথিন সিন্ডিকেট। উপযুক্ত বিকল্প কোনো ব্যবস্থা না নিয়েই এই উপদেষ্টা পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা দেন। নেটওয়ার্ক ছিল, এই যে আমাদের নেটওয়ার্ক জোগাড় করে রাখছি, ওইটা বন্ধ হয়ে গেলে এটাই আবার স্টার্ট করে দিব। আর হয়তো কাপড়ের ব্যাগ নয়, পাটের ব্যাগ বা এরকম কোনো একটা ধরনের বিকল্প কিছু বাইর করতে হবে। বর্তমানে যে পলিথিন বন্ধ করলে এর বিকল্প একটা ব্যাগ বাইর করতে হবে। পাটের ব্যাগ কোনো যদি কিছু যদি বের করে সেটার দাম তো বেশি হবে না, তাদের দাম তত পোষাবে না। অভিযোগ রয়েছে একদিকে লোক দেখানো এই নিষেধাজ্ঞা দিয়ে অন্যদিকে পলিথিন কোম্পানির থেকে বিপুল পরিমাণ অর্থ চাঁদা নিয়েছেন রিজওয়ানা হাসান। একইভাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন সময়ে বেশ কয়েকটি অনলাইন পোর্টালকেও টাকার বিনিময়ে লাইসেন্স দেওয়ার অভিযোগ রয়েছে রিজওয়ানার বিরুদ্ধে। রিজওয়ানার আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম। তার সময়ে লাইভ এবং নেক্সট নামে দুটি টেলিভিশনের লাইসেন্স দেয়া হয়। জানা গেছে সেই পুরনো আওয়ামী লীগের ধারাতেই নিয়ম নীতির তোয়াক্কা না করে টাকার বিনিময়ে দেয়া হয় এই দুই প্রতিষ্ঠানের লাইসেন্স, যেটি নিয়ে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগও রয়েছে মাহফুজের বিরুদ্ধে। অন্য আরেকটি অনলাইন পোর্টালের লাইসেন্স দিতেও বিপুল অর্থ ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে মাহফুজের নামে। এই মাহফুজ ছেলেটা সে তথ্যমন্ত্রী হয়ে আমার কাছে পর্যন্ত আমি যখন বললাম, আমি কারো কাছে যাইনি, কিন্তু আমি যখন বললাম আমার একটা চ্যানেল দরকার, সে বলেছে আপনার 200 কোটি টাকা করতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া ক্ষমতার অপব্যবহার করে নিজের আপন ভাইয়ের মাধ্যমেও দুর্নীতি করেছেন মাহফুজ আলম। নানা সময়ে উঠেছে এমন অভিযোগ।
সব নাম পরিচয় সব কিছু সহ বলার পরেও ওই দুর্নীতিবাজ চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়েছে বর্তমান তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই মাহবুব আলম। এই মাহফুজ ভাইকে আমি নিজে বলেছিলাম যে ভাই রেড ক্রিসেন্ট সোসাইটি একটা গুরুত্বপূর্ণ জায়গা, এখানে আপনি ভালো লোকজন দেন, এনসিপি লোকজন দিতে হবে এরকম না, এমন কাউকে দেন যে পলিসি মেকিং থেকে শুরু করে সব জায়গায় এই জায়গাটাকে এই প্রতিষ্ঠানটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে পারবে। এবং মাহফুজ ভাই এরপরে বললেন যে আচ্ছা ঠিক আছে দেখতেছি। উনি দুনিয়ায় কোনো মানুষ খুঁজে পাইল না, উনি পাইল ওনার আপন বড় ভাই মাহবুব আলম, যে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছিল হচ্ছে অস্ট্রেলিয়া, দেশে ছিলই না। সে একেবারে অন্যায় ভাবে সেই জায়গায় ওই যে আওয়ামী চেয়ারম্যান তার পক্ষে অবস্থান নেয় এবং সে সেইখানে এইভাবে বলে যে মুনতাসিরকে এখন পিটাইয়া সরাইয়া দেন, আমি উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব বলছি আপনি তাকে সরাইয়া দেন, কোনো বিষয় হলে আমি দেখব। হইতে পারে যে এই রেড ক্রিসেন্টের চেয়ারম্যানকে বসাতেও মাহবুব আলম বড় অঙ্কের লেনদেন করেছে, নাইলে সেখানে যারা ছিল তাদের সবাইকে বাদ দিয়ে সব প্রমাণ থাকার পরেও সে কেন দলের বিরুদ্ধে গিয়ে সবকিছুর বিরুদ্ধে গিয়ে সে ওই দুর্নীতিবাজ আওয়ামী লীগের চেয়ারম্যানের পক্ষে অবস্থান নিয়ে। এই কয়েকজনের বাইরে অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্নভাবে আলোচনায় ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দায়িত্ব ছাড়ার পর দৈনিক ওয়াদা পত্রিকার সম্পাদক পদে বসার কথা রয়েছে তার। জানা গেছে ইংরেজি এই পত্রিকাটির মালিক NGH গ্রুপের কর্ণধার আনিস আহমেদ গোর্কি। 111 সরকারের আমলে আনিসের বিরুদ্ধে প্রচুর মানি লন্ডারিং এর অভিযোগ ছিল। আওয়ামী লীগের আমলেও 100 কোটি টাকার ওপরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ইউনূস সরকারের আমলে দুর্নীতিবাজ এই ব্যবসায়ীর নামে থাকা সব মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। আর আনিসের এসব মামলা প্রত্যাহারে ভূমিকা রেখেছেন শফিক আহমেদ। সেই সূত্রেই বিপুল টাকার মাধ্যমে আনিসের মালিকানাধীন পত্রিকার সম্পাদকের দায়িত্ব পেতে যাচ্ছেন শফিকুল আলম। চারপাশে চলছে এমন আলোচনা। ক্ষমতায় থাকাকালীন সময়ে লাগামহীন দুর্নীতিতে জড়ানো এদেশের রাজনীতিবিদদের যেন অলিখিত নিয়ম। অন্তর্বর্তী সরকারের আগে দীর্ঘ 17 বছর দেশের মানুষের পকেট কেটে বিদেশে অর্থ পাচার করেছে আওয়ামী লীগের শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ দলটির সব পর্যায়ের নেতারা। ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে দেশের অর্থনীতি ধ্বংস করে বিভিন্ন দেশে পালিয়ে গেছে এসব নেতারা। ফলে বিচার হলেও তাদের শাস্তি নিশ্চিত করা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে বর্তমানে। তাদের দেখানো পথেই চলতে যাচ্ছে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। এই অবস্থায় সাধারণ মানুষের দাবি, যারা দুর্নীতিতে জড়িয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে তারা যেন নির্বিঘ্নে দেশ ত্যাগ করতে না পারে। দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে ভবিষ্যতে রাজনীতিবিদদের উদ্দেশ্যে এক ধরনের সতর্কতা জারির আহ্বান সাধারণ মানুষের। দেশের দায়িত্ব তারা নিল, তারা নিয়ে তো কোনো পরিবর্তন করে নেই, বরঞ্চ তারা নিজের পরিবর্তন নিজেরা করছে। রাষ্ট্রের যত টাকা লুটপাট করে তাদের নিজের পরিবর্তন নিজে করছে। যারা 1 লক্ষ টাকার মালিক ছিল না তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এগুলি তো আমাদের জনগণেরই, আমাদের জনগণের টাকা। এরা যে কোনো অবস্থাতেই বাংলাদেশ কোনো অবস্থাতে ত্যাগ না করতে পারে। তারা যদি ভালো কাজ করে তাহলে তারা সম্মানিত হয়ে দেশেই থাকবে, কিন্তু তারা যদি দুর্নীতি করে থাকে তাদের এই জন্য সেভ এক্সিট চাচ্ছে। তারা যদি দুর্নীতি করে থাকে তাদের বিচার হওয়া উচিত। এই সরকার আমাদেরকে কিছুই দিতে পারে নাই, বরং তারা দুর্নীতি করেছে, যেই দুর্নীতির কোনো সীমা নাই। যারা এই যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা যারা ছিল তারা যেন এদেশ থেকে কখনো বেরিয়ে যেতে না পারে। আমরা চাই তারা যে দুর্নীতি করেছে, যেই আওয়ামী লীগ সরকারকেই আমরা এই দেশ থেকে বিতাড়িত করেছিলাম শুধু দুর্নীতির কারণে, এখন এরা যারা ক্ষমতায় ছিল তারা তাদের হিসাব নিকাশ দিয়া পাই টু পাই হিসাব আমাদেরকে দিয়া তারপরে তারা বিদেশ চলে যেতে পারবে। তারা যদি সত্যিকারে ভালো মানুষ তাহলে তো তারা পলায় যাবো কেন? তারা পলায় যাওয়ার কোনো অধিকার তো নাই এদেশের। এই দেশে আমরা না খেয়ে থাকি, কষ্ট করি, আমাদের গামজানোর টাকা দিয়ে আর দুর্নীতি করে আমরা বিদেশে গিয়ে পার করবো, এটা আপনার অন্যায়। বিচার আইনে বিচার করা উচিত, এই দেশ থেকে যারা পালাইতে না পারে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।